শ্রীলঙ্কানেরা পারে, কারণ তারা কোনো বিশেষ একটি ক্লাবের দাসত্ব করে না। বাংলাদেশ পারে না, কারণ এরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। শ্রীলঙ্কা পারে কারণ তাদের মানসম্মত কোচিং প্যানেল রয়েছে। বাংলাদেশ পারে না, কারণ বাংলাদেশের রয়েছে অযোগ্য আর আজ্ঞাবহ কোচিং প্যানেল। শ্রীলঙ্কানেরা পারে কারণ তারা সিন্ডিকেটের চেয়ে যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়। আর বাংলাদেশ পারে না, কারণ এখানে যোগ্যতার চেয়ে তোষামোদিটাই বেশি ওয়েবার পায়। এশিয়া কাপ কোয়ালিফায়ারে শ্রীলঙ্কা মূল পর্বে খেলার দৌড়ে বেশ ভালোভাবে আছে এখন পর্যন্ত। 4 ম্যাচ শেষে তারা 2 জয় এবং 2 ম্যাচে পরাজিত হয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে। পয়েন্ট টেবিলের 1 এবং 2-এ থাকা থাইল্যান্ড এবং তুর্কিমিনিস্তানের পয়েন্ট 9 করে। লাস্ট ম্যাচে তারা তুর্কিমিনিস্তানের কাছে 2-1 গোলে হারলেও এর আগের ম্যাচে এই তুর্কিমিনিস্তানকেই তারা হারিয়েছিল 1-0 গোলে। শ্রীলঙ্কার কাছে হেরেই তুর্কিমিনিস্তান ফিফা র্যাঙ্কিং এর 138 থেকে 142 নম্বরে অবনমিত হয়। আর শ্রীলঙ্কা তাদের র্যাঙ্কিং নিয়ে যায় 197 থেকে 193-তে। এছাড়াও 173 নম্বরে থাকা চাইনিজ তাইপেকেও তারা পরাজিত করেছে। অথচ 2023 সালে ফিফা র্যাঙ্কিং এর একেবারে তলানিতে থাকা দলটির এটা সম্ভব হয়েছে তাদের অরিজিন ফুটবলারদের দলে বেরানোতে। তাদের ফুটবল ফেডারেশন ডেডিকেটেড এবং সিন্ডিকেট মুক্ত সংগঠক দ্বারা পরিচালিত হয়, আর তাদের রয়েছে একটা জাতের কোচিং প্যানেল। অথচ বাংলাদেশ পারল না, কারণ বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেট আছে। স্পেনিশ বাতিলমাল হাবিয়ের কাবরেরা, আর আছে তার কিছু আজ্ঞাবহ ডেট এক্সপায়ার্ড ফুটবলার। যাই হোক, বাস্তবতার কথা যদি বলি, তাহলে এশিয়া কাপে বাংলাদেশের খেলার সর্বোচ্চ চান্স ছিল এবার, কিন্তু 4 ম্যাচ শেষে বাংলাদেশ এশিয়া কাপ থেকে বাদ। অথচ শ্রীলঙ্কার আশা এখনো আছে এবং বেশ ভালোভাবেই আছে। লাস্ট 1-1.5 বছরে শ্রীলঙ্কা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মালদ্বীপ, ব্রুনেই, লাওস, ইয়েমেন, মায়ানমার এবং পাপুয়া নিউ গিনির মতো দলগুলোর সাথে, যাদের প্রত্যেকের ফিফা র্যাঙ্কিং সাউথ এশিয়ার অনেক দলের চেয়ে এগিয়ে। যেমন পাপুয়া নিউ গিনি 170, মায়ানমার 163, ইয়েমেন 152, লাওস 188 এবং ব্রুনেই 185 এবং মালদ্বীপ 173। অন্যদিকে এই সময় বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে নেপালের সাথে 1 ম্যাচ, ভুটানের সাথে 3টা ম্যাচ এবং মালদ্বীপের সাথে 2টা ম্যাচ খেলেছিল। তার মধ্যে নেপালের সাথে গোলশূন্য ড্র, মালদ্বীপের সাথে 1 জয় এবং 1 পরাজয়, আর ভুটানের সাথে 2 জয় এবং 1 পরাজয়। বাকুফে সাউথ এশিয়ার বাইরে কোনো দল পায় না ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, অথচ তাদের হাতে আছে হামজার মতো বৈশ্বিক তারকা। আপনি যেমন প্রস্তুতি নেবেন, আউটপুটও ঠিক তেমনই পাবেন, যার উদাহরণ শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ নারী দলও। যাই হোক, শ্রীলঙ্কানেরা পারেন কারণ তারা কোনো বিশেষ একটি ক্লাবের দাসত্ব করেন না। বাংলাদেশ পারে না, কারণ এরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। শ্রীলঙ্কা পারে কারণ তাদের মানসম্মত কোচিং প্যানেল রয়েছে। বাংলাদেশ পারে না, কারণ বাংলাদেশের রয়েছে অযোগ্য, অথর্ব আর আজ্ঞাবহ একটা কোচিং প্যানেল। শ্রীলঙ্কা পারে কারণ তাদের ফেডারেশন একটা ওয়েল এবং দীর্ঘমেয়াদী প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পারে না, কারণ তাদের ফেডারেশন আখের গোছানোতে ব্যস্ত থাকে। শ্রীলঙ্কা পারে কারণ তারা অরিজিন ফুটবলারদের নিয়ে দল সাজায় ম্যাচ জেতার জন্য। আর বাংলাদেশ পারে না, কারণ তারা অরিজিন ফুটবলারদের নিয়ে আসছে ব্যবসা করার জন্য। বাংলাদেশে ধারাবাহিক খারাপ খেলার পরও হয় দলের অবিচ্ছেদ্য অংশ, পারফরমারদের জায়গা হয় বেঞ্চে। বাংলাদেশের সোহেল রানা, সাদউদ্দিন, ফাহিমেরা অটো চয়েস, আর সমিত, জায়ান, ফাহমিদুলরা নানা অজুহাতে বেঞ্চে থাকে। বাংলাদেশ পারে না কারণ দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার থাকে অবহেলিত হয়ে স্কোয়াডের বাইরে, আর প্রিয় অফ ফর্মের অনুগত ছাত্র হয় বেস্ট 11-এর একজন। তাই ইউরোপ আমেরিকা থেকে শয়ে শয়ে ফুটবলার নিয়ে আসলে কোনো কাজ হবে না, যদি না ফেডারেশন সিন্ডিকেট মুক্ত থাকে। খোদ মেসি, রোনালদো পারবে না, পাশে যদি সাদউদ্দিন, সোহেল রানা আর ফাহিমের মতো লর্ড ফুটবলার থাকে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে হোম ম্যাচ, সেই ম্যাচের আগে একটা সম্ভাবনা জেগেছে আফগানিস্তান অথবা মায়ানমারের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার। এখন দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। হ্যাঁ, অ্যাটলিস্ট যে 2টা ম্যাচ বাকি আছে, এই 2টা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, অন্তত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিছুটা এগোতে পারবে। ধন্যবাদ সবাইকে।